হ্যালো, উদয়পুরা পুলিশ কন্ট্রোল রুম। স্যার, আমার নাম সৌরভ শর্মা। এখানে রেহালি রোডে সিমেন্ট ফ্যাক্টরির পাশে একটা লোক আহত অবস্থায় পড়ে আছে। নাম স্যার মহেশ গোয়েল। হ্যাঁ, মহেশ গোয়েলই স্যার। হ্যাঁ, আমরা তাড়াতাড়ি পুলিশ টিম আর অ্যাম্বুলেন্স পাঠাচ্ছি। এখানে মহেশ গোয়েল নামে কেউ আহত হয়েছিল? কোথায় সে? স্যার, কিছুক্ষণ আগেই একটা অ্যাম্বুলেন্স এসেছিল, ওতে করে নিয়ে গেছে। দাদা, কিচ্ছু হবে না তোমার। এখানে সাবধানে রাখো, আমরা হসপিটালে যাচ্ছি। কিচ্ছু হবে না তোমার। হ্যাঁ, সাবধানে, কিচ্ছু হবে না তোমার। আরে তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো সবাই, সাবধানে। হ্যাঁ, এবার রাখো 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 রাখো। কি করে বলি ভাই, রক্তাক্ত অবস্থা পড়েছিল, সিরিয়াস অবস্থা। শোনো, পুরো এরিয়া স্ক্যান করো, ফরেন্সিক টিম আর ফটোগ্রাফারদের ডেকে পাঠাও। স্যার, কোথায় নিয়ে গেছে? সর্বকৃপা হাসপাতালে। কে এসেছিল নিতে? হয়তো ওনার ভাই ছিল। স্যার, মহেশ গোয়েলের অপারেশন চলছে, ডাক্তারের সাথে কথা হলো না। এই মহেশ গোয়েলের নাম কোথাও শুনেছি বলে মনে হয়। এটা কি সেই মহেশ গোয়েল যে লোক জাগরণ পার্টির ক্যাম্পেইন করে? হ্যাঁ, সেই স্যার। আমি ওর বাইকে লোক জাগরণের স্টিকারও দেখেছি। আর কয়েকদিনের মধ্যে স্থানীয় এলাকায় ভোট আছে। লোক জাগরণ পার্টির যে প্রার্থী বিক্রম চৌবে, ওনার প্রচারের সব কাজ এই মহেশ গোয়েলই করত। নির্বাচনের সময় এরকম রক্তপাত হওয়াটা স্বাভাবিক ব্যাপার। আমি তো ভালো মতো বুঝতে পারছি এর মধ্যে রাজনীতির ষড়যন্ত্র লুকিয়ে আছে। যখন এই দুর্ঘটনা ঘটে তার কিছুদিন পর উদয়পুরাতে কাউন্সিলর পদের জন্য স্থানীয় নির্বাচন হওয়ার কথা ছিল। আহত ব্যক্তি মহেশ গোয়েল একটি পার্টির নির্বাচনী প্রার্থীর ক্যাম্পেইন লিড করছিল। একটা ব্যাপার তো নিশ্চিত ছিল যে এই ঘটনায় এলাকার রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হতে চলেছিল, কিন্তু কেউ আন্দাজও করতে পারেনি যে এই কেস থেকে শুধুমাত্র রাজনীতি নয়, বরং অনেক মানুষের জীবনে ঝড় উঠতে চলেছিল। অনেক অতীত কাহিনী, অনেক গোপন রহস্য যা দীর্ঘদিন ধরে চাপা পড়া ছিল, এবার প্রকাশ্যে আসতে চলেছে। ডাক্তাররা বলছিল যে দাদার অবস্থা খুব শোচনীয়। আপনি এই ঘটনার ব্যাপারে কি করে জানলেন? স্যার, আমি বলেছিলাম। আপনি কে? গৌরব শর্মা। স্যার, যখন আমি পুলিশ কন্ট্রোল রুমে ফোন করি তখনও মহেশবাবুর জ্ঞান ছিল। দাদা, দাদা ধৈর্য রাখুন। আমার ভাইকে ডেকে দাও, ফোনে ওর নাম্বার আছে। ওর নাম কমলেশ। স্যার, আমি কমলেশ বাবুকে ফোন করি তো উনি অ্যাম্বুলেন্স নিয়ে আসেন। ওনার যখন জ্ঞান ছিল উনি কি বলেছেন ওনার উপর হামলা করেছে কে? হ্যাঁ স্যার। দাদা দাদা এসব কি করলো? দুজন ছিল। আমি 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 বাড়ি ফিরছিলাম, ওরা হঠাৎ করে সামনে চলে এলো। তুমি জানো ওরা কারা ছিল? না, ওরা দুজন ছিল। চন্দু ওদের পাঠিয়েছিল। চন্দু। কে এই চন্দু? চন্দু মানে চন্দন গুপ্ত, কস্তুরী গুপ্ত স্বামী। ওই কস্তুরী গুপ্ত যিনি ইন্ডিয়ান প্রজাতন্ত্র পার্টির প্রার্থী, আর এইবার আমার বিপক্ষে দাঁড়িয়েছে উনি। বিক্রমবাবু, আপনার কি মনে হয় তাহলে এটা রাজনৈতিক শত্রুতার কারণেই করা হয়েছে? একদমই তাই মনে হয়। মহেশবাবু জোর কদমে আমাদের পার্টির হয়ে প্রচার করছিলেন, আর আমরাও লোকেদের খুব ভালো সমর্থন পাচ্ছিলাম, যেই কারণে এই স্বামী স্ত্রী দুজনেই ভয় পেয়ে গিয়েছিলেন। বৌদি, চিন্তা করো না, দাদার কিচ্ছু হবে না, দাদা ঠিক হয়ে যাবে। আমরা এই রাজনৈতিক শত্রুতার অ্যাঙ্গেল নিশ্চয়ই দেখব। তার আগে এটা বলুন, মহেশবাবুর সাথে কারো শত্রুতা বা এরকম কিছু? দাদার সাথে কারোর কোনো শত্রুতা ছিল না। দাদা তো খুব সাদাসিধে একজন মানুষ। দাদার একটা কাপড়ের দোকান আছে, স্কুলে বাচ্চাদের ইউনিফর্ম সাপ্লাই করে, আর 10 বছর হয়ে গেল লোক জাগরণ পার্টির হয়ে কাজও করছে। একদমই তাই। আমাদের পার্টিকে উনি অনেকটা এগিয়ে নিয়ে গিয়েছেন। ওনার বিশ্বাস ছিল আমাদের পার্টি খুব বড় ব্যবধানে জিতবে। এই জন্য চন্দন আর কস্তুরী ওনার উপরে হামলা করায়, যাতে আমাদের পার্টির লোকেরা ভয় পেয়ে যায়। ডাক্তারবাবু, দাদা ঠিক তো হয়ে যাবে? দেখুন, প্রচুর রক্ত বেরিয়ে গেছে, এই মুহূর্তে কিছু বলা খুব কঠিন। আমরা কি দেখা করতে পারি? আপাতত উনি অজ্ঞান, এখন অপারেশন বাকি আছে।
একটু সময় লাগবে। ইন্সপেক্টর, যদি আপনারা চন্দনকে গ্রেপ্তার না করেন তাহলে আমাদের পার্টির লোকেরা কিন্তু ছেড়ে দেবে না। আমরাও এর প্রতিবাদ করবই। বিক্রমবাবু, অ্যাকশন আমরা নেব আর খুনিকে খুব তাড়াতাড়ি ধরবো, কিন্তু আমাদের মতো করে, তদন্ত করে। ততক্ষণ আপনার কাছে আবেদন, শান্তি বজায় রাখুন, আর পার্টি কর্মীদেরও এটা বলে দিন। আরে নির্বাচনের টেনশনে বিক্রম পাগল হয়ে গেছে। চন্দনদা, ও টেনশন নিচ্ছে না, টেনশন দিচ্ছে। ও সুযোগ পেয়ে গেছে আপনাকে বদনাম করার, আর ও সেটাই করছে। আচ্ছা, এটা আমাদের পার্টির কেউ করেনি তো? প্রশ্নই ওঠে না। কেউ এরকম করলে আমি নিশ্চয়ই জানতে পারতাম। বিক্রম তো ভালোই সুযোগ পেয়েছে আমাদের দিকে আঙুল তোলার। এমনি এমনি সবকিছু হয় না। আমার তো মনে হয় যা করার বিক্রমই করেছে। মানুষের সমবেদনা পাওয়ার জন্য ওই এই রকম করছে। কিন্তু এখন আমরা কি করব? রাজনীতিতে অভিযোগ আর পাল্টা অভিযোগ তো চলতেই থাকে। আমি সব সামলে নেব। একদিকে যখন একজন মানুষ অপারেশন থিয়েটারে নিজের জীবনের জন্য লড়াই করছিল, সেখানে অন্যদিকে দুটি রাজনৈতিক দলের মধ্যে অভিযোগ পাল্টা অভিযোগের পালা শুরু হয়ে গিয়েছিল। একটা দল অভিযোগ তুলছিল তো দ্বিতীয় দলটি সেই অভিযোগগুলিকে ভিত্তিহীন বলে নিজেদের দায় ছেড়ে ফেলার চেষ্টা করছিল। কিন্তু এই কেসের তৃতীয় একটি দিকও ছিল, যেটা এই মুহূর্তে দুশ্চিন্তা আর আতঙ্কের পরিবেশ তৈরি করেছিল। আমি তো নিজেই জানি না গন্ডগোল কি করে হলো। হ্যাঁ হ্যাঁ, আমি জানি মহেশের অবস্থা খুব খারাপ। এখন কি বা করতে পারি? পরিস্থিতি তো গরম হবেই। দেখুন, এই নির্বাচনের পরিবেশটা খুব গরম। বিক্রম আমার স্ত্রীর বিরুদ্ধে নির্বাচনে দাঁড়িয়েছে। এখন বিক্রমের বাড়িতে কারুর যদি সর্দি লাগে, তার অভিযোগের তীরটা আমাদের দিকেই ছোঁড়া হয়। জেতার জন্য মানুষ অনেক কিছুর ঊর্ধ্বে যায়। মহেশবাবু কিন্তু বিক্রমবাবুর বাড়ির লোক ছিলেন না, ওনার পার্টি কর্মী ছিলেন। আর আপনাকে বলে রাখি, উনি অসুস্থ নন। ওনার উপর হামলা করা হয়েছে, তাও প্রাণঘাতী। আর আপনি আমাদের সন্দেহ করছেন? এছাড়া মহেশ গোয়েলের সাথে সম্পর্কিত সব মানুষের ডিটেলস বার করেছি। ওনার সাথে কারো কোনো শত্রুতা আছে এটা এখনো পাইনি, কিন্তু একটা যোগসূত্র পেয়েছি যে উনি আপনার বিরুদ্ধে প্রচার চালাচ্ছিলেন। আর যেমনটা আপনি বললেন যে নির্বাচন জেতার জন্য মানুষ যে কোনো কিছুর ঊর্ধ্বে যেতে পারে। সবকিছুর ঊর্ধ্বে তো ওই বিক্রম চৌবেই চলে গেছে। বাইরে গিয়ে দেখুন ও কিভাবে এই ঘটনাটাকে ইস্যু করে লোকের সহানুভূতি পাওয়ার চেষ্টা করছে। ওদের পার্টি কর্মীরা পুরোদমে চেষ্টা করছে ঝামেলা করার। আমরা আমাদের সদস্যদের আটকে রেখেছি, না হলে আমাদের পার্টির শক্তিও কিছু কম নয়। আমরাও চাইলে প্রত্যুত্তর করতে পারি। তখন বলবেন না আমরা আগে থেকে সাবধান করিনি। এটা বলার জন্য ধন্যবাদ। তাছাড়া এরকম পরিস্থিতি সামলাতে আমরা জানি। আপনারা নিজেদের রাজনীতি করুন আর আমরা আমাদেরটা। আপনি ভুল দরজায় কড়া নাড়ছেন। এটা ওদের পার্টির কারুর কাজ। আপনি তো এই কথাটা নিশ্চয়ই শুনেছেন, এক ঢিলে দুই পাখি। নিজের অ্যাটাক। আমরা মহেশবাবুকে বাঁচাতে পারলাম না। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। স্যার, দ্বিতীয় ইউনিট ওখানে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আমরা পুরো চেষ্টা করছি ক্রাউডকে কন্ট্রোলে আনার। 1 ঘন্টার মধ্যে সিচুয়েশন সামলে যাবে। জয়েন্ট স্যার। স্যার, ক্রাউড কন্ট্রোলের বাইরে যাচ্ছে। যদি ফোর্স ইউজ করার পারমিশন দেন তো। তার দরকার পড়বে না। এসপি স্যারের সাথে কথা বলে নিয়েছি। উনি এখানকার এমপি প্রদীপ বাবুর সাথে এই বিষয়ে কথা বলে নিচ্ছেন। এই সমস্ত কিছু বন্ধ করার জন্য আবেদনও করবেন। তুমি এক কাজ করো, এফআইআর চেঞ্জ করো। এই অ্যাটেম্প টু মার্ডার কেস এখন মার্ডার কেস হয়ে গেছে। দেখুন, ব্যাপারটা আমি বুঝতে পারছি, কিন্তু আমি কি করতে পারি? পার্টি কর্মীরা খুব রেগে আছে। মহেশকে এরা সবাই খুব ভালোবাসে, বড় দাদার মতো ছিল। প্রদীপবাবু, যদি হিংসে বাড়ে তবে তার প্রভাব ইনভেস্টিগেশনে পড়বে। এখন আপনিই বলুন, আমরা এই ভায়োলেন্স আটকাবো না কেস সলভ করব? ঠিক আছে,
আমি পার্টি কর্মীদের সঙ্গে এই ব্যাপারে কথা বলছি, কিন্তু হ্যাঁ, আপনাকেও একটা কথা দিতে হবে, খুনিকে আপনি যত তাড়াতাড়ি সম্ভব ধরবেন এবং তাকে শাস্তি দিতে হবে। আমার পার্টি কর্মীদের অন্তত একটু ভরসা তো দিতে হবে, বলুন। আই অ্যাসিওর ইউ স্যার, কিন্তু এই মুহূর্তে দরকার এই হিংসাকে প্রতিরোধ করা, তবেই তো আমরা আমাদের কাজটা ঠিক করে করতে পারবো। ঠিক আছে এসপি বাবু, ঠিক আছে। বিক্রমকে ফোন করো তো, ওকে বলো হইচই অনেক হয়েছে, এবার বন্ধ করতে বলো। এমন না হয় যে আমাদের খেসারত গুনতে হয়। এক্ষুনি ফোন করো। মহেশ গোয়েল অমর রহে, মহেশ গোয়েল অমর রহে, মহেশ গোয়েল অমর রহে, মহেশ গোয়েল অমর রহে। পূজা, আমি পুরোহিতের সঙ্গে কথা বলে বিয়ের ডেটটা ঠিক করে আসছি। মা, আমি কলেজ যাচ্ছি, বাই। না স্যার, আমাদের মধ্যে কেউ করেনি। তাহলে কে করেছে? এখনো পর্যন্ত জানি না, তবে খুঁজে বার করব। টেনশন করবেন না। টেনশন আমার না, তোর হবে, যদি তাড়াতাড়ি না জানতে পারি। স্যার, পাক্কা ভাড়াটে গুন্ডা ছিল, দুজন তো, একজনকে তো পাক্কা ধরবই। একটাকে পেলে আরেকটা সুর করে বেরিয়ে আসবে। তুই আগে একটাকে তো খোঁজ। স্যার, ঠিক জানি না, কিন্তু আমি খুঁজে বের করব। কিন্তু কবে? সবাই একই কথা বলছে। মহেশ গোয়েল পলিটিক্সে ছিলেন, কিন্তু ওকে এভাবে রাস্তায় দাঁড় করিয়ে মারা খুব সাধারণ ব্যাপার নয় স্যার। সে যেই হোক না কেন, পেশাদার খুনি স্যার। এসব ডায়লগ ছাড়া আর খুঁজে বার কর যে কে বা কারা এই খুনটা করেছে। স্যার, আমি আপনাকে কতবার বলেছি যে চন্দন গুপ্তই আমার দাদাকে খুন করেছে, কিন্তু আপনি ওকে জিজ্ঞেস করার বদলে আমাদেরকে জেরা করছেন। আমার দাদার কাছে এই পরিবার, পার্টি আর দোকান এইসব নিয়েই ওর জীবন ছিল। স্যার, মহেশ গোয়েল এই এলাকায় খুব ফেমাস ছিল। আমার মনে হয় না যে এরিয়ার কোনো লোক মহেশের নামে সুপারি নেবে। হতে পারে সুপারি যারা নিয়েছে তারা বাইরের, কিন্তু যে দিয়েছে সে এখানকারই কেউ। আমি এই ব্যাপারে কোনো কিছু জানি না স্যার, কিন্তু আমি চেষ্টা করছি। তোরটা বল, তুই শেষ কাজ কবে করেছিস? স্যার, 6 মাস আগেই বেল হয়েছে। সেদিনের পর থেকে আজ অবধি ওই কাজটা আর করি না স্যার। আপনাদের দয়ায় দুবেলা দুমুঠো ভাত খেয়ে বেঁচে আছি। শুধু খাওয়া নয়, বিরিয়ানিও পাবি। আগে কাজের খবর নিয়ে আয়। স্যার, চন্দন গুপ্তা, কস্তুরী গুপ্তা আর বাকি বিশেষ লোকদের ফোন রেকর্ড সব বের করেছি। সবার রেকর্ডস একদম ক্লিন। রাজনীতিতে একদম ক্লিন রেকর্ড সব থেকে বেশি সন্দেহজনক। তাছাড়া বিরোধী পক্ষের পার্টি কর্মীকে যদি মারতেই হয় তাহলে তো একটু প্ল্যানিং করতেই হয়, যাতে সব কিছু একদম পরিষ্কার থাকে, কোনো সন্দেহ না হয়। স্যার, এটাও তো হতে পারে যে এটা পলিটিক্যাল মার্ডারই নয়, অন্য কোনো কারণও হতে পারে। আর বলতে গেলে মহেশও রাজনীতিতে ছিল, আর যতটা সাদাসিধে বলে ওর ফ্যামিলি ওকে বলছে সেরকমটা হয়তো নাও হতে পারে। এক কাজ করো, মহেশের কল রেকর্ড বার করো। হতে পারে আসল সত্যটা ওখানেই লুকিয়ে আছে। মহেশের পরিবার, পার্টি এবং পুলিশ সকলের এটাই মত ছিল যে মহেশের হত্যা রাজনৈতিক শত্রুতার কারণে হয়েছিল। কিন্তু অনেক চেষ্টা চরিত্র করার পরেও পুলিশ এই বিষয়ে কোনো সূত্র খুঁজে পায়নি। কিন্তু যখন মহেশের ফোন রেকর্ডস ঘেঁটে দেখা হলো তখন অনেক সন্দেহজনক এবং চমকপ্রদ বিষয় সামনে এলো, যা এই কেসের দিশাই বদলে দিল। তীরটা নিশানায় লেগেছে? ইয়েস স্যার।
মহেশ গোয়েলের 16ই মার্চ পর্যন্ত একটা নাম্বারে রোজ কথা হতো। 16ই মার্চের পরে একবারও কথা হয়নি। আর ঠিক এর 4 দিন পর মানে 20শে মার্চ মহেশের ওপর হামলা হয়। এই 44456789 কার নাম্বার? কোন এক পূজা জয়সওয়াল। এই ভদ্রমহিলার রোজ মহেশের সাথে কথা হতো, তারপর হঠাৎ কথা বন্ধ হয়ে যায়। তাহলে তো এই ভদ্রমহিলার সাথে নিশ্চয়ই একবার কথা বলতে হয়। পুলিশ তোমায় কেন ডেকেছে? জানি না। আর এই মহেশ গোয়েলকে তুমি চিনলে কি করে? ও আসলে এই নূপুর যখন স্কুলে পড়তো তখন ওর ইউনিফর্মের জন্য আমি ওর দোকানে যেতাম, ব্যাস এটুকুই। আমি জানি না পুলিশ কেন আমাকে খুঁজছে। দেখুন, যখন আমার মেয়ে স্কুলে পড়তো তখন থেকে প্রতি বছরই ওর স্কুলের ইউনিফর্ম মহেশের দোকান থেকে বানাতাম। ব্যাস স্কুলের সাথে ওর কন্ট্যাক্ট ছিল, সব স্টুডেন্টের ইউনিফর্ম ওখান থেকেই বানানো হতো। এলাকার সব লোকই মহেশকে চেনে, আর আমিও 10 বছর ধরে চিনি। মনে হয় আপনি ওনাকে খুব কাছ থেকে চিনতেন। আপনার ফোন রেকর্ড বলছে আপনাদের মধ্যে রোজ কথোপকথন চলতো, আর আপনি রোজ নিশ্চয়ই নতুন ইউনিফর্ম বানাতে দিতেন না? পরিচিতিটা ভালোই ছিল, কখনো 4, কখনো 6, কখনো 8, কখনো 18টাও কল হতো, আর প্রতিটা কল কম করে 3 মিনিট। আমি তো বললাম আমার সাথে চেনা পরিচয় ছিল, আর কিছু ছিল না। যখন কেউ এরকম মুখ লুকিয়ে বলে যে কিছু ছিল না, তার মানে অনেক কিছুই ছিল। আমার খারাপ লাগছে যে ও মারা গেছে, কিন্তু আমি কিছু জানি না যে ওকে কে মেরেছে আর কেন। ও খুব ভালো মানুষ ছিল। তাহলে সেই ভালো মানুষটার সাথে হঠাৎ করে কথা কেন বন্ধ করে দিলেন? তাও ওনার মৃত্যুর 4 দিন আগে থেকে? না উনি ফোন করেছেন না আপনি? জানতে পারি কেন? যতক্ষণ আপনি উত্তর না দেবেন আমি প্রশ্ন করেই যাব। আমার ওর সাথে সম্পর্ক ছিল, এক গভীর সম্পর্ক। নূপুরের যখন 10 বছর, তখন থেকে আমি প্রতি বছর মহেশের কাছে যেতাম ওর স্কুলের ড্রেস বানানোর জন্য। তখন সংসারে অশান্তি চলছিল, আর আমার স্বামী দামোদরও আমার উপর খুব রাগ করত। তখন আমার জীবনে মহেশ এলো, আর আপনাদের দুজনের অ্যাফেয়ার শুরু হয়। আমিও আমার বিয়েতে খুশি নই। পূজা, আমাদের অবস্থা পুরো একই রকম, কিন্তু আমরা আমাদের বিয়েও ভাঙতে পারবো না, কেননা এর প্রভাব আমাদের পরিবারের সবার উপরে পড়বে। আমি বুঝতে পারছি আমরা আমাদের বাচ্চাদেরকে দুঃখ দিতে পারি না, কিন্তু আমরা নিজেদেরকেও অখুশি করব না। যদি আমরা কাউকে কোনো কষ্ট না দিয়ে আমরা যদি একটু নিজেদের জন্যও বাঁচি, তাহলে এতে ভুল কি আছে? আমাদের সম্পর্কে কোনো বন্ধন ছিল না, আমাদের তো শুধু একে অপরকে ভালো লাগতো। আমরা একে অপরকে নিজেদের মনের কথাগুলো বলতাম। তাহলে এই বন্ধুত্ব 16ই মার্চের পর হঠাৎ করে বন্ধ হয়ে গেল কেন? কার বাড়ির লোক জানতে পেরেছিল, আপনার না মহেশ বাবুর? এমন কিছুই নয়। তাহলে কেন 16ই মার্চের পর আপনাদের মধ্যে কথা হয়নি? কারণ 16ই মার্চ আমি আমার স্বামী আর মেয়েকে নিয়ে গ্রামে গিয়েছিলাম। ওই দিন আমি ওকে ফোন করেছিলাম, আমরা আজই বেরোচ্ছি, 4 দিন পরে ফিরবো। ভালোই ভালোই যদি নূপুরকে ওদের পছন্দ হয়ে যায় আর এই সম্বন্ধটা ঠিক হয়ে যায়, দেখবে সব ভালো হবে। ভালো তো হবে, যদি এই 4 দিন তুমি আমায় ফোন না করো, আমি কথা বলতে পারবো না। কিচ্ছু বলার দরকার নেই। আরে আমিও তো একটা মেয়ের বাবা, সব বুঝি। আর তুমি ফিরে আসার পরে আমাকে কিন্তু সুখবরটা অবশ্যই শোনাবে, নূপুরের বিয়ের। হ্যাঁ, নূপুরের বিয়ে ঠিক করতে যাচ্ছিলাম, আর আমি চাইছিলাম না
যে কেউ আমার আর মহেশের সম্পর্কের ব্যাপারটা জেনে ফেলুক, যেটা নূপুরের বিয়ে বন্ধ করতে পারে। এই কারণে আমরা ওই কদিন কথা বলিনি, কিন্তু আমি জানতাম না ওই কটা দিনের মধ্যে ওর সাথে এরকম কিছু হবে। ওর 10 বছর ধরে অ্যাফেয়ার চলছিল, আমি জানতেই পারিনি। আচ্ছা কমলেশ, তুমি কি জানতে? না বৌদি, আমি কিচ্ছু জানতাম না। দাদা এরকম করতে পারে ভাবতেও অবাক লাগছে। জানি না কি কি লুকিয়েছে আমার থেকে, আর ভবিষ্যতে কি কি হবে। আমি জানতাম ও আমার সঙ্গে সুখী ছিল না। আমারও ওকে নিয়ে অনেক অভিযোগ ছিল, কিন্তু ও এরকম করবে এটা ভাবিনি কোনোদিন। 10 বছর ধরে অন্য কারো সঙ্গে ও আমাকে সবার সামনে এইভাবে ছোট করলো। বাবা, আমি কখনো ভাবতে পারিনি যে মা এরকম কিছু করতে পারে। স্যার, পূজা আর ওর স্বামীর ফোন রেকর্ডস চেক করেছি। মহেশের স্ত্রী শান্তি আর ভাই কমলেশের ফোন রেকর্ডসও চেক করেছি। সন্দেহজনক কিছু পাইনি স্যার। মনে হয় দুই ফ্যামিলির কেউই এই ব্যাপারে কিছু জানতো না। আশ্চর্য, 10 বছর ধরে এদের অ্যাফেয়ার চলছিল, রোজ কথাও হতো, আর কেউ কিছু টেরই পেল না। মহেশের পার্টি কর্মীরাও কেউ জানতো না। পার্টির পাবলিসিটি করতো আর নিজের কুকীর্তিগুলো পার্টি আর পরিবার থেকে আলাদা করেছিল। আমার মনে হয় এই মহেশের মধ্যে আরেকটা মহেশ লুকিয়ে ছিল যাকে কেউ চিনতো না। জানি না এই ছদ্মবেশী মহেশ আরো কি কি কাণ্ড কারখানা ঘটিয়েছে। মহেশ গোয়েলের এক নতুন চেহারা খোলস ছেড়ে বেরিয়ে এলো, যা তার আপনজনদের কাছেও অজানা। মহেশ সুকৌশলে তার সেই চেহারাটা মুখোশের আড়ালে লুকিয়ে রেখেছিল, কিন্তু এমন কেউ কি ছিল যে তার এই দ্বিতীয় রূপ সম্পর্কেও ওয়াকিবহাল ছিল? স্যার, এই অ্যাঙ্গেলটাকে তো কেউ দেখেইনি। খুঁড়তে গিয়ে দেখলাম কুয়ো বেরিয়ে এলো। সোজাসুজি বল। সোজা কথা হলো, ওই যে মহেশ ছিল না, মেয়ে দেখলে একদম ঢলে পড়তো। 1 নম্বরের বজ্জাত। কেউ কিছু জানলো না এই ব্যাপারে? খুব চালাক লোক ছিল স্যার। ওর কাজ ছিল স্টুডেন্টদের ইউনিফর্ম বানানো, আর এই স্টুডেন্টদের ইউনিফর্ম বানাতে বেশিরভাগ কারা আসতো? ওদের মা। আর এই মহেশ ওই মহিলাদের উপর লাইন মারতো। তো ওর দোকানে যারা কাজ করতো তারা তো জানতো এই ব্যাপারে? স্যার, আপনি বলেছিলেন তাই খবর নিয়ে আসলাম। না হলে দোকানে কাজ করা একজন লোক এই সমস্ত বিষয় কেন বলবে? তার উপরে যে মহিলারা ছিল সবাই বিবাহিত, আর কমপ্লেন করলে ওদেরই বদনাম হতো, তাই জন্য এরাও চুপ থাকতো। আর স্যার, এই পূজা জয়সওয়াল একা ছিল না, আরো অনেকে ছিল। কেউ সামনে কেন আসবে? মহেশের মৃত্যুর কারণ এটাই নয় তো? পুরো চান্স আছে স্যার। কেমন মানুষ ছিল? আমার মনে হয় 20 বছর পরেও আমি ওকে চিনতে পারিনি। মা, এরকমও তো হতে পারে বাবার নামে কেউ অপবাদ দিচ্ছে। অর্চনা ঠিকই বলছে বৌদি, এর পেছনে নিশ্চয়ই চন্দনগুপ্তর হাত রয়েছে। আরে দাদা এরকম করতেই পারে না। আরে বিক্রম বাবু, পুলিশ থোড়ি আমাকে জিজ্ঞেস করে মহেশের ক্যারেক্টার সার্টিফিকেট বানাচ্ছে। ও যেমন ছিল সেরকমই বেরিয়েছে। তাছাড়া ও আপনার পার্টির লোক ছিল, আপনি আমার থেকে বেশি জানেন। এটা আমি বেশ ভালো করেই বুঝতে পারছি যে এরকম ফালতু গল্প আপনি কেন বানাচ্ছেন, যাতে মহেশের নাম করে আমাকে আর আমার পার্টিকে বদনাম করতে পারেন। আমরা তো অত কিছু ভাবিনি, তবে যা হচ্ছে আমরা খুশিই হচ্ছি। আর একটা কথা, পূজা জয়সওয়ালকে আমরা সামনে আনিনি, পুলিশ ওকে খুঁজে বার করেছে। আর এই ছোট ছোট ব্যাপারে আমাদের দোষ দেওয়া বন্ধ করুন। রাম রাম। আমায় ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। কোন মুখে তুমি ক্ষমা চাইছো? যদি এই সব কিছু না হতো তাহলে সারা জীবন তো আমি অন্ধকারেই থাকতাম। তোমার এই কুকর্ম কোনোদিন সামনেই আসতো না। আমি আর তোমার সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাই না।
আমার তোমাকে দেখে না লজ্জা লাগছে। স্যার, এটা তো পরিষ্কার যে মহেশের পূজা ছাড়া আরো অনেকের সাথে সম্পর্ক ছিল, কিন্তু এটা বলা মুশকিল যে কার কার সাথে সম্পর্ক ছিল আর কেই বা ওকে খুন করেছে। এটা তো জানতেই পারবো আমরা। যখন মহেশের এত গোপন রহস্য লুকিয়ে থাকলো না, তাহলে এই ষড়যন্ত্র কিভাবে লুকিয়ে থাকবে? আরে মাথা খারাপ হয়ে গেছে নাকি? আরে বোঝা ওকে, লেজ মুড়ে এক জায়গায় বসে থাকুক। আর তুইও আর ফোন করিস না, মামলা কিন্তু গরম হয়ে গেছে, বুঝেছিস? স্যার, রাঘব এসেছে, বলছে বড় খবর আছে। ভেতরে পাঠাও। স্যার, আপনি ওই মোহন শুক্লাকে চেনেন তো? হ্যাঁ চিনি, তোদেরই মতো একজন হিস্ট্রি শিটার। কেন, কি হয়েছে? স্যার, ওকে নিয়ে একটা কথা উঠেছে। কি ব্যাপারে? সচিন জেটলির সঙ্গে। এই সচিন জেটলিকে? স্যার, আমাদেরই জাতের লোক, হিস্ট্রি শিটার। কোথায় থাকে? এখানে থাকে না স্যার, বাইরে থাকে। মোহন, এটা কিন্তু ঠিক না। আমি তো কাজ করেছি। তুই জানিস তুই কি করেছিস? সমস্ত কাজ গোলমাল করে দিয়েছিস। তুই জানিস তোর জন্য কত বড় গন্ডগোল হয়েছে? আমি কথা বলেছি বাবুর সঙ্গে, বলেছে কয়েকদিন ওয়েট করতে। আরে কিন্তু ব্যাস। স্যার, ওই চাওয়ালা আছে না, ও আমার বন্ধু। ওর কানে যা এসেছে সেটাই আমায় জানিয়েছে। মোহন আর সচিনের মধ্যে টাকা পয়সা নিয়ে কথা চলছিল, সেটা পাক্কা সুপারির টাকা। আর স্যার, গত এক সপ্তাহে আমাদের এখানে একটাই কাণ্ড হয়েছে। স্যার বলতে পারতেন স্যার, নিজেই চলে আসতাম। এভাবে টেনে হিচড়ে কেন নিয়ে যাচ্ছেন? পাড়ায় সম্মান থাকে না স্যার। কারুর খবর জানতে হলে না তোকেই ডাকতাম, কিন্তু খবর বের করতে হলে না ভেতরে ঢোকাতে হয়। নিয়ে চলো। স্যার, আমার কথা শুনুন স্যার। স্যার বলেছিলাম সত্যি বললে বিরিয়ানি খাওয়াবো, এবার খাওয়া বের করছি। সত্যিটা বল, বল। না স্যার, বলছি স্যার। স্যার, ওই একটু ঝামেলা হয়ে গেছিল। কিসের ঝামেলা? আমাদেরকে পাঠানো হয়েছিল কিন্তু শিক্ষা দেওয়ার জন্য। কাকে? মহেশ গোয়েলকে? হ্যাঁ স্যার। সবকিছু এই সচিনের জন্য হয়েছিল স্যার। আমি বলেছিলাম এক দুবার করিস, কিন্তু ঢুকেই গেল। চল। আরে তোর কি মাথা খারাপ হয়ে গেছিল নাকি? এতবার কেন ঢোকালি তুই? আরে বুঝতে পারিনি ভাই, আমি কি গুনে গুনে ঢোকাবো নাকি? আরে মাথা মোটা একবার করলেই হতো। দেখিস তুই, তোর জন্য বিশাল ঝামেলা হতে পারে। তাহলে প্ল্যানটা মারধরের ছিল, প্রাণে মারার নয়। হ্যাঁ স্যার। কার প্ল্যান ছিল? কে মহেশকে শিক্ষা দিতে চেয়েছিল? বাবু, ওই টাকাটা কবে নিতে আসবো? সালা কিসের টাকা? যেটা বলেছিলাম সেটা তো করিসনি। কে বলেছিল মারতে? সরি বাবু, একটু ভুল হয়ে গেছে। আমার সঙ্গে যে ছেলেটা ছিল সে একটু বেশি হাত মেরে ফেলেছে। কে বলেছিল এরকম পাগলকে সঙ্গে নিয়ে যেতে? জানিস মহেশের অবস্থা সিরিয়াস, হয়তো মোড়াটোরেও যেতে পারে। আরে বাপরে, এ তো বিরাট বড় ভুল হয়ে গেছে দেখছি। নিখুচি করেছে তোর ভুলের। কিছুদিন চুপচাপ বস আর আমাকে ফোন করিস না, না হলে তোর এই ভুলের জন্য আমি ফাঁসিতে লটকে যাব। হ্যাঁ, ফোন রাখবে। স্যার, আমি তো দুদিক থেকে ফেসে গেলাম না স্যার। একে তো সচিন সুপারির টাকার জন্য আমার মাথা খারাপ করছিল, আর তার উপরে
নরেশ সেটও আমার টাকা দিচ্ছিল না। এই নরেশকে কি কাজ করে? স্যার নরেশ সেট ক্যাটারিং এর বিজনেস আছে। সচিনকে কোথায় পাবো? এক এক করে সব সূত্র জুড়ে যাচ্ছিল আর এই কেস নিষ্পত্তি হওয়ার দোরগোড়ায় দাঁড়িয়েছিল। হামলাকারীদের উদ্দেশ্য মহেশ গোয়েলের প্রাণনাশ ছিল না, তারা শুধু তাকে শিক্ষা দিতে চেয়েছিল। এই গোটা হামলার পিছনে মাস্টারমাইন্ড ছিল ওই এলাকারই ক্যাটারিং এর ব্যবসায়ী নরেশ শর্মা। কিন্তু নরেশ শর্মার কি শত্রুতা ছিল মহেশের সঙ্গে, আর সে তাকে কোন বিষয়ের জন্য শিক্ষা দিতে চাইছিল? স্যার 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 মারবেন না স্যার, আমি 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 সব সত্যি কথা বলছি। তোর জন্য এটাই ভালো, বলা শুরু কর। স্যার আমি তো শুধু মারার জন্য বলেছিলাম, তাও একটুখানি, কিন্তু ওরা ছুরি ঢুকিয়ে দিয়েছে, আর সেটাও কতবার আমি সেটা জানি না। তারপর কিসের শিক্ষা দিতে চেয়েছিলি তুই মহেশকে? স্যার আমার মহেশের সাথে কোনো সম্পর্ক নেই। তাহলে কার সম্পর্ক ছিল? এইসব আমি চন্দনদার কথাই করেছি। আপনি ভুল দরজায় কড়া নাড়ছেন। আর দেখুন, এটা ওদের পার্টির কারুর কাজ। চন্দনবাবু এই ক্রাইমের সঙ্গে যুক্ত? উনি আমার প্রচুর উপকার করেছেন স্যার। আমার ব্যবসা সেটেল করার জন্য উনি সাহায্য করেছেন। উনি বলেছিলেন যে মহেশকে শিক্ষা দেওয়াটা খুব দরকার, এই জন্য আমি মোহনকে বললাম। কিন্তু মোহন ওর কোনো পাগল বন্ধুকে ওর সঙ্গে করে নিয়ে গেছিল, আর ওই এই কাণ্ডটা করে ফেলেছে। এবার হয়তো আমরা সঠিক দরজায় কড়া নেড়েছি, তাই না চন্দনবাবু? কি হয়েছে ইন্সপেক্টর? আপনাকে নিতে এসেছি, পুলিশ স্টেশনে নিমন্ত্রণ আছে। ক্যাটারিং ওই নরেশ বলে ছেলেটাই করছে, আর ওই আপনার ভাড়াটে দুটো গুন্ডা সচিন আর মোহন ওখানেই আছে। সবাই আপনার অপেক্ষা করছে, চলুন। মহেশ গোয়েলের মার্ডারের পেছনে তোমার হাত? তাড়াতাড়ি বলতে শুরু করুন চন্দনবাবু, তাছাড়া এই কথাটা কালকের মধ্যে সবাই জেনে যাবে। আপনার স্ত্রীর প্রার্থী হওয়া ক্যান্সেল হতে পারে, না হলেও হারাটা নিশ্চিত। নিজের জালে আপনি নিজেই জড়ালেন। এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। সেটাই তো আমি বলছি, যা কিছু সত্যি সেটা এখনই বলে দিন। এবার সেটা কতটা ঠিক কতটা ভুল সেটা আমরা জেনে নেব, আর দরকার হলে আপনার গলা টিপে বার করব। এবার কি আপনি বলা শুরু করবেন? এই মহেশ গোয়েলের নজর খুব খারাপ ছিল। সব মহিলাকে কুনজরে দেখত, নোংরা প্রস্তাব দিত। অনেক মহিলা অভিযোগ করেছিলেন। ধৈর্যের সীমা তখনই ভেঙে যায় যখন কয়েক সপ্তাহ আগে একজন মহিলা আবার ওর বিরুদ্ধে অভিযোগ নিয়ে এলেন। কবে থেকে চলছে এসব? আগে 3 বছর হলো। ও আমাকে সবসময় খারাপ নজরে দেখতো, খারাপ খারাপ কথা বলতো, আর এখন তো মেসেজ পাঠায়। বৌদি কেমন আছেন? আজকাল আমার মেসেজে জবাবই দিচ্ছেন না, কি ভাবছেন বলুন তো? তাহলে আপনার এই চুপ করে থাকাটাকে আমি হ্যাঁ বলে ধরে নিই? জবাব দিইনি মানে তোমার বোঝা উচিত ছিল যে আমি জবাব দিতে চাই না। বন্ধ করে দাও এসব। না হলে কি? আপনাকে দেখানোর জন্য এই মেসেজগুলো ডিলিট করে নি। ও আমাকে প্রত্যেক দিনই এইরকম মেসেজ পাঠায়, আর প্রত্যেক দিনই আমি ডিলিট করে দিই। কখনো কখনো এরকম মনে হয় যে যদি আমার স্বামী পড়ে নেয় কি ভাববে তখন। তাহলে একবার এরকমও মনে হয়েছিল যে নাম্বারটা চেঞ্জ করে দিই,
কিন্তু আমার স্বামী তো তখনও জিজ্ঞেস করবে না। মহেশ গোয়েল 1 নম্বরের নির্লজ্জ লোক। ও আমার দুর্বলতাকে জানে আর সেইটারই সুবিধা নিচ্ছিল। আমি বুঝতে পারছিলাম না আমি কি করব। আপনি আমাকে সাহায্য করুন। এমনটা প্রথমবার হয়নি। এলাকার অনেক মহিলা নাজেহাল ছিলেন, আমাকে এসে কমপ্লেন করতেন আর আমার খুব রাগ হতো। ওনারা এসব চুপচাপ সহ্য করছিলেন। আর ওই মহেশ ভদ্রতার মুখোশ পরে বুক ফুলিয়ে ঘুরে বেড়াতো। যে মেসেজগুলো পাঠাতো, লিখতো, আপনাকে বলতে লজ্জা করছে। এটা কোনো কারণ হলো না কারো প্রাণ নেওয়ার। আপনি একজন পার্টির লিডার, তার মানে এই নয় যে আপনি যে কাউকে মেরে ফেলবেন। আমি ওকে একটু শিক্ষা দিতে চেয়েছিলাম, যাতে ও সোজা হয়ে যায় আর মহিলাদের উত্ত্যক্ত করা বন্ধ করে। যদি এমনটাই চাইতেন তাহলে আমাদের কাছে একবার আসতে পারতেন। এমনটা করলে আমি রাজনীতি করছি এই কথাটা উঠতো। ওই মহিলারাও তো এসে কমপ্লেন করতে পারতেন। ওরা বিবাহিতা মহিলা, আর মহেশ তো জানতো যে মহিলা তার স্বামীকে এই কথাটা বলতে পারে না, সে পুলিশে কি করে কমপ্লেন করবে। তাই আপনি সমাজসেবার এই পুরো দায়টা নিজের কাঁধে নিলেন আর আপনার ওই বিশ্বস্ত নরেশকেই কাজটা দিলেন। আর নরেশ মোহন শুক্লাকে ডাকলো। এই নে 10,000 অ্যাডভান্স, বাকি শিক্ষা দেওয়ার পরে। দেখুন স্যার, এই কাজটা করার জন্য আমাকে আরো একজনকে সঙ্গে নিতে হবে। 10 বলেছি, টাকা ততটাই দেবো যতটা কথা হয়েছিল। ঠিক আছে। আর মোহন বাইরে থেকে আরেকজন হিস্ট্রি শিটারকে ডাকলো, সচিন জেটলি। টাকা কম, কারণ খুন করতে নয়, শুধু পেটাতে হবে। বল করবি কিনা? ঠিক আছে, এমনিতেও খুব খারাপ টাইম যাচ্ছে রে, বলে দিস কখন করতে হবে। ঠিক আছে, ফোন করে দেবো। আর একটা ভাড়াটে গুন্ডা হাতটা একটু বেশি চালালো। যদি আপনি চাইতেন তাহলে মহেশের বিরুদ্ধে পুলিশ কেস হতো, ওর জেলও হতো যদি আপনি একটু চেষ্টা করতেন। কিন্তু সব দায়িত্ব তো আপনি নিজের কাঁধে নিলেন। এবার আপনি মহেশের খুনের অভিযোগে জেলে যাবেন, আর সাথে থাকবে আপনার বিশ্বস্ত নরেশ। এই হিস্ট্রি শিটাররা তো ঢোকে আর বেরিয়ে যায়। স্যার, জ্যোতির সাথে কথা হয়েছে। ও স্বীকার করেছে যে মহেশের থেকে মুক্তি পাওয়ার জন্য ও চন্দন গুপ্তার কাছে সাহায্য চাইতে গিয়েছিল। আশ্চর্য, একটা অপরাধ হলো, একজন পার্টি কর্মী মারা গেল, যাকে বিরোধী পক্ষের নেতা খুন করালো, কিন্তু কারণ রাজনৈতিক নয়। উদ্দেশ্য শিক্ষা দেওয়াই হোক বা মারধরের, সেটাও একটা অপরাধ স্যার। আর এখানে তো মার্ডার হয়েছে, যেটা ওর থেকেও বড় অপরাধ। প্রদীপবাবু, আমি তো বিশ্বাসই করতে পারছি না যে মহেশ এত জঘন্য কাজ করতে পারে। তার থেকে আমি আরো বেশি অবাক হচ্ছি যে আমাকে এই ব্যাপারে কেউ কিছু বলেইনি। এই কেসে যে রহস্যোদ্ঘাটন হলো তা সবাইকে চমকে দিল। চন্দনের স্ত্রী বিশ্বাসই করতে পারছিল না যে তার স্বামী তাকে অন্ধকারে রেখে এমন ষড়যন্ত্র রচনা করেছিল যে কারণে মহেশের প্রাণ গেল। পূজা, যার সাথে মহেশের অ্যাফেয়ার ছিল, সে কোনোদিনই ভাবেনি যে তার এবং মহেশের সম্পর্ক এত বছর পর এইভাবে সকলের সামনে আসবে আর তার সাজানো গোছানো সংসার ভেঙে দেবে। মহেশের মৃত্যুর পর তার চরিত্র সম্পর্কে যে তথ্য প্রকাশ্যে এলো তাকে সহজভাবে মেনে নেওয়া মহেশের পরিবারের পক্ষে যথেষ্ট কঠিন ছিল আর বেদনাদায়কও। চন্দন গুপ্তা, নরেশ শর্মা, মোহন শুক্লা আর সচিন জেটলি, এই চারজনকে আইপিসি 302 ধারা অনুযায়ী হত্যার জন্য, ধারা 34 অনুযায়ী কমন ইন্টেনশনের জন্য আর ধারা 120 বি অনুযায়ী অপরাধমূলক ষড়যন্ত্রের জন্য গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের পর 4 অভিযুক্তকে জুডিশিয়াল কাস্টাডিতে পাঠিয়ে দেওয়া হয়, কিন্তু ট্রায়াল শুরু হওয়া এখনো বাকি আছে। একটা গুরুতর অপরাধ, এক হত্যা,
কাউকে শিক্ষা দেওয়ার জন্য অমূলক উত্তেজনার ফল ছিল এটা। এই কেসের শেষে এই কেসের সঙ্গে যুক্ত প্রত্যেক ব্যক্তি তাদের সাথে তাদের আপনজনদের করা বিশ্বাসঘাতকতার বিষয়ে জানতে পারে, যা তাদের বিশ্বাসে জোরালো আঘাত করেছিল। মহেশকে শিক্ষা দেওয়ার কি এটাই একমাত্র উপায় ছিল? মহেশ গোয়েলের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ জানিয়ে অথবা তার দলের কোনো বয়োজ্যেষ্ঠ সদস্যের সঙ্গে কথা বলে কি এই সমস্যার সমাধান বের করা যেত না? যদি কেউ কথা বলার চেষ্টা করে থাকতো তাহলে নিশ্চিতভাবে এর সমাধান করা সম্ভব হতো। যে কোনো প্রকার হ্যারাসমেন্ট, উৎপীড়নের হাত থেকে উদ্ধার পাওয়ার এটাই একমাত্র বাস্তবিক উপায় যে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে হবে এবং সাহসের সঙ্গে মোকাবিলা করতে হবে। আইনকে নিজের হাতে তুলে নেওয়ার চেয়ে ভালো হলো আইনের পরিসীমার মধ্যে থেকেই সমস্যার সমাধান খোঁজা। এতে কোনো দ্বিমত নেই যে মহিলাদের এই ধরনের হ্যারাসমেন্টের সম্মুখীন প্রত্যেক পদক্ষেপে করতে হচ্ছে, আর এটা কখনোই সহজ বিষয় নয়। প্রায়শই যখন মহিলারা এর বিরুদ্ধে সোচ্চার হন তখন তাদের বহুবিধ প্রতিকূলতার সঙ্গে লড়তে হয়। কখনো সমাজে বদনামের ভয় থাকে, তো কখনো কখনো তাদের নিজেদের পরিবারের লোকেরাও তাদের বুঝে উঠতে পারে না। আফসোসের বিষয় হলো এটাই যে আঘাতকারীর চেয়ে বেশি সমস্যার মোকাবিলা আহতকেই করতে হয়। কিন্তু এই সমস্ত প্রতিবন্ধকতা সত্ত্বেও সত্য বদলে যায় না। আর সত্যিটা এটাই যে পরিস্থিতি যতই নিরাশাজনক হয়ে যাক না কেন, কিন্তু এই সমস্যার সমাধান আইনের সীমার মধ্যে থেকেই এবং নিজের জোরালো প্রতিবাদের মাধ্যমেই করতে হবে, না তো চুপ থেকে আর না অপরাধের পথ বেছে নিয়ে। প্রয়োজন হলো যে নিজের উপরে বিশ্বাস রাখা এবং নিজেকে প্রস্তুত করা। আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল সতর্কতে আরো একটা নতুন কেস নিয়ে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন, আর মনে রাখবেন জীবনে যা কিছু সঠিক সবসময় সেটাই করা উচিত। সঠিক সময়, সঠিক পদক্ষেপ। সতর্ক থাকুন। জয় হিন্দ।